My dear students, how are you all? I hope all of my students are well, safe and stay at home. হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কোভিড-19 নামক মহামারীর কারণে সারা পৃথিবী এক কঠিন সময় পার করছে। বাংলাদেশও কিন্তু তার বাইরে নয়। বাংলাদেশে কোভিড-19 নামক মহামারীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ আছে। আর এই শিক্ষা কার্যক্রমকে চালু রাখার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শাহানা পারভিন, লেকচারার অফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, দনিয়া ইউনিভার্সিটি কলেজ ঢাকা এর পক্ষ থেকে এই মুহূর্তে তোমরা যারা ক্লাস দেখছো, বিশেষ করে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীবৃন্দ, ঢাকার বাইরে দূরে যে যেখানে বসে ক্লাসটি দেখছো, সবাইকে আমি আমার কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি বিবিএ অনার্স 4th ইয়ারের একটি কোর্স নিয়ে, এবং এই সেশনে যারা 4th ইয়ারে রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটির প্রথম ক্লাস। যেহেতু প্রথম ক্লাস, সেহেতু আমাদের এই কোর্সের বিষয়কোডটা অবশ্যই জানা দরকার 24, 26, 11, এবং আমাদের কোর্সটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অথবা গ্লোবাল ট্রেড অথবা আন্তর্জাতিক বাণিজ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এই কোর্সে 9টি চ্যাপ্টার রয়েছে। 9টি চ্যাপ্টার থেকে আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এবং প্রথম চ্যাপ্টারে আমরা কি কি প্রশ্ন পড়ব সেই প্রশ্নগুলো একটু জেনে নিই। আমরা প্রথমে যে প্রশ্নটি পড়ব, ডেফিনেশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা। 2 নম্বরে যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে ফিচার্স অর ক্যারেক্টারাইজেস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ। 3 নম্বর যে প্রশ্নটি আমরা পড়ব সেটি হচ্ছে ফিচার্স অর ক্যারেক্টারাইজেস অফ বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক যে বাণিজ্য রয়েছে তার বৈশিষ্ট্যসমূহ। 4 নম্বর প্রশ্ন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অর টাইপস অফ ইন্টারন্যাশনাল অর গ্লোবাল ট্রেড, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের শ্রেণী বিভাগ বা এটি কয় ধরনের হতে পারে। সর্বশেষ যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্লাসিফিকেশন আর টাইপস অফ ইম্পোর্টার, অর্থাৎ আমদানিকারক কয় ধরনের হতে পারে বা তাদের শ্রেণী বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড যে শব্দটি রয়েছে বা যে কোর্সটির নাম রয়েছে সেটি একটু বিশ্লেষণ করে আলোচনা করতে চাই। ইন্টারন্যাশনাল ট্রেড, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি দুটি শব্দ পাই, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর একটি হচ্ছে ট্রেড। তোমাদের প্রথমেই আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল। তোমাদের বাসায় সবাই হয়তো ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে, সেই ওয়ার্ল্ড ম্যাপে তোমরা দেখেছো প্রত্যেকটি দেশের নিজস্ব ভৌগোলিক সীমারেখা রয়েছে, আর এই ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সে দেশেরই বিষয়, সে দেশেরই অভ্যন্তরীণ বিষয়, এবং যখনই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিভিন্ন দেশে সেটা চলে যাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাচ্ছে। এবার আমরা চলে যাব ট্রেড। ট্রেডে যাওয়ার আগে আমাদের একটু পিছনের দিকে আলোকপাত করতে হবে। মানুষের অভাব অসীম, সীমিত সম্পদ, আর এই সীমিত সম্পদের মধ্য দিয়ে মানুষকে কি করতে হয়, একটা সময় ছিল অভাবগুলো পূরণ করার চেষ্টা চালানো হতো। তা একটি পর্যায়ে দেখা যায় মানুষ তার অভাব পূরণের জন্য অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেই অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করেই লেনদেন প্রথার প্রচলন শুরু হয়। লেনদেনটা কি সেটা একটু আমি আলোচনা করে দিচ্ছি। লেনদেন হচ্ছে আমার যে জিনিসটি বেশি রয়েছে, আমার অভাব পূরণ করার পর অতিরিক্ত জিনিস আমি কি করব, যার এই জিনিসের অভাব রয়েছে তাকে আমি দিয়ে দেব, এবং তার কাছ থেকে আমার যে জিনিসের অভাব রয়েছে সেটি আমি নিয়ে আসব বা তার কাছ থেকে নিয়ে নিব। তাহলে এটা হচ্ছে লেনদেন প্রথা। আর এই লেনদেন প্রথার কনসেপ্ট থেকেই কিন্তু কি হয়েছে, ব্যবসায়ের উৎপত্তি হয়েছে। ব্যবসায়ের দুটি গুরুত্বপূর্ণ শাখা, একটি হলো শিল্প আর একটি হলো বাণিজ্য। শিল্প কি এটা একটু আমি বলে দিচ্ছি। শিল্প হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ সংগ্রহ করে সেটাকে মডিফাই করে মানুষের কাছে আরও ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে শিল্প। যেমন আমরা বন থেকে যদি কাঠ কেটে নিয়ে আসি এবং এই কাঠটাকে যখন আমরা বিভিন্ন শেপ দিই, যেমন খাট হতে পারে, আলমারি হতে পারে, ওয়ার্ড্রোব হতে পারে, সোফা হতে পারে, এগুলো কিন্তু মানুষের প্রয়োজন। এগুলো তখন কি হচ্ছে, যখন আমরা বন থেকে কাঠ কেটে নিয়ে আসছি এই শেপের কারণে এটির গুরুত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে শিল্প। এবার আমরা চলে যাব ট্রেড।
শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে, আর্থিক বিনিময়ের মাধ্যমে যে বাধা সৃষ্টি হয়ে থাকে, এগুলো দূরীকরণের যে প্রকল্প রয়েছে বা যে প্রসেস রয়েছে, সেই প্রসেসের সমষ্টিকেই বলা হয় বাণিজ্য। তাহলে আমরা বাণিজ্যকে আরেকটু বলতে পারি, ট্রেড ইজ অ্যান অ্যাক্টিভিটি অফ বাইং অ্যান্ড সেলিং গুডস ফর মানি অর আদার গুডস। সুতরাং আমরা বুঝতে পারছি যে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সকল প্রকার অ্যাক্টিভিটিসকে বলা হয় ট্রেড। তাহলে এই দুটাকে যদি আমরা কম্বাইন করি যে ইন্টারন্যাশনাল ট্রেড কি, কাকে বলে, সাধারণভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে পণ্যদ্রব্য সেবাকর্মের যে বৈধ লেনদেন তাকেই আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো বিভিন্ন রাইটারের বই ফলো করো, সেখান থেকে তোমাদের যখন পার্ট বি এর জন্য প্রশ্নের অ্যান্সার করতে হয় তখন তোমাদের একটু বড় আকারে লিখতে হয়, প্রশ্নটির অ্যান্সার করতে হয়। এই প্রশ্নটি লেখার সময় তোমরা বিভিন্ন রাইটারের যে বই আছে সেখানে তোমরা লক্ষ্য করেছো যে কখনো ইংরেজি কখনো বাংলা সংজ্ঞা দেওয়া থাকে। যদি তোমরা চাও তাহলে তোমরা চাইলে দুটি বাংলা সংজ্ঞা ইউজ করতে পারো বাংলা রাইটারের, আবার তোমরা কখনো একটি বাংলা এবং একটি ইংরেজি সংজ্ঞা ব্যবহার করতে পারো, অথবা তোমরা চাইলে দুটোই ইংরেজিতে সংজ্ঞা লিখতে পারো। তাহলে তোমরা পার্ট বি এর জন্য বেশি মার্ক ক্যারি করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এইভাবে করে তোমাদের জন্য দুটি সংজ্ঞা অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেডের দুটি সংজ্ঞা আমি তোমাদের সামনে তুলে ধরছি। উইকিপিডিয়াতে ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে বলা আছে, ইন্টারন্যাশনাল ট্রেড ইজ দ্য এক্সচেঞ্জ অফ ক্যাপিটাল গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্রস ইন্টারন্যাশনাল বর্ডার্স or territories because there is a need or want of goods or services। এই সংজ্ঞাটা উইকিপিডিয়াতে দেওয়া আছে। এবার আমরা হ্যানসনের মতে তিনি যে তার সংজ্ঞা দিয়েছেন ইন্টারন্যাশনাল ট্রেডে সেটা একটু দেখি। বিভিন্ন ধরনের বিশেষায়িত পণ্য সামগ্রী ও সেবাকর্ম বিভিন্ন দেশের মধ্যে বিনিময় করাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। তাহলে আমরা দুটি সংজ্ঞা শিখলাম। এবার যদি আমরা একটু ব্যাপকভাবে আলোচনা করি তাহলে আমরা কি বলতে পারি, একটি দেশ সে সকল পণ্য সামগ্রী উৎপাদন করবে যে সকল পণ্য সামগ্রী উৎপাদনে সে দেশের তুলনামূলক খরচ কম পড়বে, এবং বিদেশ থেকে সে সকল পণ্য সামগ্রী আনবে যে সকল পণ্য সামগ্রী নিজ দেশে উৎপাদনের ক্ষেত্রে তুলনামূলক খরচ বেশি পড়বে। এভাবে দুটি দেশ বা একাধিক দেশের মধ্যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী লেনদেনের ফলে যে সকল বাণিজ্যের সৃষ্টি হয় সেই বাণিজ্যকে আমরা বলতে পারি আন্তর্জাতিক বাণিজ্য অথবা ইন্টারন্যাশনাল ট্রেড অথবা গ্লোবাল ট্রেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পার্টের বি এর জন্য সাধারণ অর্থে, তারপরে তোমরা তোমাদের যে রাইটারের বই রয়েছে সেখানে যে সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞা, এবং তারপরে সর্বশেষে বিশেষ অর্থে এই জিনিসগুলো এইভাবে করে লিখলে অবশ্যই তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি ছিল ফিচার্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এমন এক বিষয় যেটা দিয়ে একটি জিনিসকে অন্য একটি জিনিসকে পার্থক্য করা যায়। তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই বৈশিষ্ট্য নিয়েই এখন আলোচনা করব। তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডের প্রথম যে বৈশিষ্ট্যটি হচ্ছে সেটি হচ্ছে কি চুক্তির ভিত্তিতে বাণিজ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আরেকটু কথা বলে রাখি, তোমরা সেকেন্ড ইয়ারে লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস নামক একটি কোর্স পড়েছ, সেখানে তোমরা চুক্তি সম্পর্কে আগে জেনেছ। তাহলে চুক্তি সম্পর্কে আমরা একটু প্রাইমারিভাবে একটু জেনে নেই। কন্ডাক্ট is defined as an agreement enforceable by law। এটা 1872 সালে অ্যাক্টের 2 বরিকার জ ধারায় বলা আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুক্তি হচ্ছে এমন একটি বিষয় যেখানে প্রস্তাবদাতা এবং প্রস্তাব গ্রহীতা দুটি পক্ষ থাকবে এবং সেখানে এমন কিছু বিষয় লিপিবদ্ধ থাকবে যে লিপিবদ্ধগত বিষয়সমূহ দুটি পক্ষ পালন করতে বাধ্য থাকবে। তাহলে আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেডের বিষয়ে আলোচনা করব তখন কিন্তু অবশ্যই এই দুটি দেশ বা একাধিক দেশের মধ্যে যখন এই বাণিজ্যটি সংগঠিত হবে তখন অবশ্যই সেটা চুক্তির ভিত্তিতে হতে হবে, এবং এই চুক্তিপত্রে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো উভয় পক্ষই পালন করতে বাধ্য থাকবে।
দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আমরা পড়ব সেটি হচ্ছে কি পারস্পরিক চাহিদার ভিত্তিতে বাণিজ্য। ইন্টারন্যাশনাল ট্রেড যখন সংগঠিত হবে তখন অবশ্যই যে দেশের সাথে আমরা বাণিজ্য করছি সেই দেশের সাথে যে আমাদের পারস্পরিক চাহিদা, অর্থাৎ যে দেশের সাথে আমরা এই বাণিজ্য করছি সেই দেশের মানুষের রুচি, পছন্দ ইত্যাদি বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের দেশ থেকে এমন কিছু জিনিস সেখানে দিতে হবে বা সেখানে যারা বসবাসরত রয়েছে তাদের চাহিদা এবং প্রয়োজন মাফিক হয়। 3 নাম্বার যে আমরা বৈশিষ্ট্য পড়ব সেটা হচ্ছে কি রপ্তানি ও আমদানিকৃত দ্রব্যের পার্থক্য। অর্থাৎ যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করব তখন অবশ্যই আমরা কি করব, আমদানি ও রপ্তানি যে দ্রব্যগুলো আমরা করব সেগুলো অবশ্যই কি থাকবে, ডিফারেন্স টাইপের হতে হবে। অর্থাৎ আমরা যে পণ্য আনবো সে পণ্যই আমরা কি করব না, রপ্তানি করব না। আবার যে পণ্য আমরা রপ্তানি করব সে পণ্য আমরা আনবো না। অবশ্যই এই দুটি জিনিসের মধ্যে কি থাকবে, পার্থক্য থাকবে। 4 নাম্বার যে বৈশিষ্ট্যটি হচ্ছে সেটা হচ্ছে কি বাণিজ্য বিষয়ক সরকারি বিধিবিধান। প্রত্যেকটি দেশের সরকার রয়েছে, সেই সরকার কি করে সুনির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন রয়েছে। তাহলে যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য করব তখন অবশ্যই আমাদের কি করতে হবে, সেই দেশের যে সরকারি বিধিবিধানগুলো রয়েছে এই রিলেটেড সেই বিধিবিধানগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে বা মেনে চলতে হবে। 5 নাম্বার যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে অবাধ বা সংরক্ষণ বাণিজ্য। এই পয়েন্টটি আলোচনা করতে গেলে আমাদের একটু ইকোনমিক্সের দিকে দৃষ্টিপাত করতে হবে, কারণ এই যে নীতিটি রয়েছে বা এই যে আমরা বৈশিষ্ট্যটি এটি কিন্তু প্রদান করেছেন অ্যাডাম স্মিথ অথবা ডেভিড রিকার্ডো, যারা দুজনেই বিখ্যাত অর্থনীতিবিদ এবং তাদেরকে বলা হয় ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। অবাধ সংরক্ষণ বাণিজ্য নীতি বলতে আমরা বুঝি যে দুটি দেশের মধ্যে যখন এই ধরনের বাণিজ্য হবে তখন কোনো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বা রাষ্ট্রীয় কোনো নিয়মকানুন এখানে বলবৎ হবে না। এক কথায় আমরা বলতে পারি সরকারের নিয়মকানুন বা বিধিবিধান এখানে নিয়ন্ত্রকের কাজ করবে না। তাহলে এটাও আন্তর্জাতিক বাণিজ্যের একটা বৈশিষ্ট্য। এর পরের যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে কি বাণিজ্য জোট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাণিজ্য জোট বলতে আমরা কি বুঝি, এরকম তোমাদের বিপ কোশ্চেন হতে পারে। দেখো তাহলে আমরা একটু পড়ি। যে সকল দেশ পরস্পরের মধ্যে কম শুল্ক অথবা শুল্ক ছাড়াই আমদানি রপ্তানি করে থাকে তাকে বলা হয় কি বাণিজ্য জোট। অর্থাৎ এক্ষেত্রে দেশের মধ্যে এমন ধরনের বাণিজ্য হবে যেখানে আমরা ট্যাক্স যা নির্ধারণ করা আছে তার থেকে কম ট্যাক্সে অথবা কখনো কখনো ট্যাক্স ফ্রিভাবে আমরা কি করব, এ সকল দেশের সাথে বাণিজ্য করব। তাহলে এই ধরনের উদাহরণ হতে পারে সার্কভুক্ত দেশ। তোমরা জানো সার্কের অন্তর্ভুক্ত 8টি দেশ রয়েছে। এই 8টি দেশের মধ্যে যখন কি করা হয় এই ধরনের বাণিজ্য সংগঠিত হয় তখন কি হয় যে কখনো কখনো এই দেশগুলো কম শুল্ক অথবা ট্যাক্স ফ্রিভাবে কি করতে পারে, অবাধভাবে এই ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য করতে পারে। আরেকটি হতে পারে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নটা কি? ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউরোপের কয়েকটি দেশ নিয়ে যে ইউনিয়ন বা সংগঠন গঠন করা হয় সেটাকে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন। এই সকল দেশের মধ্যে যখন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় তখন কিন্তু তারা কম শুল্ক কখনো কখনো ট্যাক্স ফ্রিভাবেই তারা কী করে থাকে, এ ধরনের বাণিজ্য করে থাকে। 7 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে কি বাজার ব্যবস্থার ভিন্নতা। অর্থাৎ এ ধরনের বাণিজ্য যখন সংগঠিত হবে তখন প্রত্যেকটি দেশের বাজার ব্যবস্থা সম্পর্কে আমাদের অবশ্যই দৃষ্টিপাত করতে হবে এবং এক একটি দেশের বাজার ব্যবস্থা ভিন্ন ভিন্ন রকমের থাকবে এবং সেটাকে দৃষ্টিপাত করেই আমাদের এই ধরনের বাণিজ্য করতে হবে। এরপরে 8 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার ভিন্নতা। প্রত্যেক দেশের মুদ্রা অথবা ব্যাংক ব্যবস্থা একই রকম নয়, এটা রাষ্ট্রভেদে দেশভেদে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তাহলে আমরা যখন আন্তর্জাতিক বাণিজ্য করব তখন অবশ্যই সে দেশের রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রে যে মুদ্রা ব্যবস্থার প্রচলন রয়েছে সেই মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার যে রুলস রেগুলেশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। এরপরে যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে অনুকূল ও প্রতিকূল বাণিজ্য শর্ত। রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় বেশি তখন প্রতিকূল বিরাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনায় যাওয়ার আগে আমরা অনুকূল এবং প্রতিকূল জিনিসটা কি এটি সম্পর্কে একটু আলোচনা করি। অনুকূল বলতে আমরা বুঝি যখন একটি বিষয় বা যে কোনো বিষয় নিজ দেশের ফেভারে থাকবে তখন সেটা হবে অনুকূল, এবং যখনই নিজ দেশের বাইরে চলে যাবে অথবা অন্য দেশ বেশি ফ্যাসিলিটি ভোগ করবে তখনই সেটা হয়ে যাবে প্রতিকূল। সাধারণত বাংলাদেশ যখন অন্যান্য দেশের সাথে এ ধরনের বাণিজ্যে লিপ্ত হয় তখন বেশিরভাগ সময় দেখা যায় বাংলাদেশের অনুকূলে থাকে না, বিষয়টি থাকে বাংলাদেশের
প্রতিকূলে, অর্থাৎ বাংলাদেশ তখন প্রতিকূল অবস্থা বিরাজ করে এবং অন্য যে দেশের সাথে এ ধরনের বাণিজ্য করছে সেই দেশগুলো অনুকূল ফেভর গ্রহণ করে থাকে। 10 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে রুচি ও পছন্দের ভিত্তিতে বাণিজ্য। যখনই আমরা আন্তর্জাতিক বাণিজ্য করব তখন অবশ্যই সেই দেশের মানুষের রুচি এবং পছন্দ বা তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে বিবেচনা করে সেই ধরনের পণ্য আমরা রপ্তানি করব। এতে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে থাকি সেই বৈশিষ্ট্যগুলো। এবার আমরা পড়ব ফিচার্স অফ বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের যে সকল বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে লক্ষ্য করা যায় সেটি হচ্ছে কি মুষ্টিমেয় দ্রব্য রপ্তানি এবং অধিক সংখ্যক দ্রব্য আমদানি। অর্থাৎ বাংলাদেশ কিন্তু অল্প কিছু পণ্য তারা কি করে থাকে, বিদেশে রপ্তানি করে থাকে, কিন্তু তার থেকে বেশি পরিমাণে পণ্য তারা কিন্তু নিয়ে আসে। এতে করে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মুদ্রা কিন্তু বিদেশে চলে যায়। তাহলে দেখি আমরা রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে কি কি রয়েছে। কাঁচা পাট, কাঁচাজাত দ্রব্য, চা, চামড়া, মাছ ইত্যাদি। এই অল্প কিছু পণ্য আমরা কি করে থাকি, বিদেশে রপ্তানি করে থাকি। আর আমদানিকৃত পণ্যগুলোর মধ্যে কি কি রয়েছে, আমদানিকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ক্ষুদ্র পিন থেকে শুরু করে খাদ্যশস্য। অর্থাৎ আমরা বেশিরভাগই পণ্যদ্রব্য বিদেশ থেকে নিয়ে আসি। 2 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা আমরা একটু লক্ষ্য করি। কাঁচামাল রপ্তানি করা। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি কাঁচামাল রপ্তানি করে থাকে। অর্থাৎ বাংলাদেশে যে ক্যাপিটাল এই রপ্তানিকৃত পণ্য থেকে হয়ে থাকে তার 65% কাঁচামাল ও কৃষিজাত দ্রব্য থেকে আমরা পেয়ে থাকি। 3 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে কি শিল্পজাত, ভোগ্য ও মূলধনী দ্রব্য আমদানি করা। অর্থাৎ বাংলাদেশে যে শিল্পজাত দ্রব্যগুলো রয়েছে এই শিল্পজাত দ্রব্যগুলো আমরা কি করি, বিদেশ থেকে নিয়ে আসি। এছাড়া ভোগ্যপণ্য রয়েছে। স্বাধীনতার পর থেকে আমরা দেখছি যে মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে মানুষের যে প্রয়োজনীয় ভোগ্য দ্রব্য রয়েছে সেই ভোগ্য দ্রব্য আনার যে পরিমাণ সেটা কিন্তু বেড়েই চলছিল, কিন্তু একটি পর্যায়ে গেলে সেটা কি করা হয়, সেখানে রেস্ট্রিকশন দেওয়া হয়। এরপরে মূলধনী কিছু দ্রব্য রয়েছে, যে মূলধনী দ্রব্যগুলো বাংলাদেশের অর্থনৈতিক যে চাকা রয়েছে সেটাকে সচল রাখতে খুবই গুরুত্বপূর্ণ। সেই মূলধনী দ্রব্যগুলো আমরা কি করি, বিদেশ থেকে এনে থাকি। 4 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে কি খাদ্যশস্য আমদানি করা। অর্থাৎ আমরা কিন্তু আগেই লক্ষ্য করেছি যে আমরা যে দ্রব্যগুলো আমদানি করি সেখানে ক্ষুদ্রপিন থেকে শুরু করে খাদ্যশস্য পর্যন্ত আমরা আমদানি করে থাকি। বাংলাদেশ প্রতি বছর 20 লক্ষ টন আমদানি করে থাকে এ ধরনের খাদ্যশস্য, যা বাংলাদেশি টাকায় 1000 কোটি টাকার সমান। অর্থাৎ বাংলাদেশ 1000 কোটি টাকা শুধুমাত্র খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে ব্যয় করে থাকে। এরপরে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে আরও যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে থাকি সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। 5 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে মুষ্টিমেয় দেশের সাথে বাণিজ্য। বাংলাদেশ যে পৃথিবীর সব দেশের সাথে বাণিজ্য করে এমনটা কিন্তু নয়। বাংলাদেশ গুটি কয়েকটি দেশের সাথে এই আন্তর্জাতিক বাণিজ্যের রিলেশনে রয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, জার্মানি, কানাডা, ভারত ইত্যাদি। পরে 6 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা আমরা একটু দেখি। প্রতিবেশী দেশসমূহের সাথে বাণিজ্য সম্পর্ক। অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে বলা হয় প্রতিবেশী দেশ, এবং এই প্রতিবেশী দেশগুলোর সাথেই মূলত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কটা একটু বেশি। এর মধ্যে রয়েছে ভারত, বার্মা, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি দেশসমূহ। 7 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে বাণিজ্যিক ও লেনদেন ভারসাম্য প্রতিকূলে। অর্থাৎ বাংলাদেশ যে আন্তর্জাতিক বাণিজ্য করে থাকে এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ও যে লেনদেনগুলো রয়েছে সেটা সবসময় কিন্তু কি রয়েছে, বাংলাদেশের অনুকূলে নয়, এটা বাংলাদেশের প্রতিকূলে রয়েছে। এটাও একটা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যর মধ্যে পড়ে। 8 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে জলপথে অবাধ বাণিজ্য। অর্থাৎ আমরা জানি যাতায়াতের জন্য 3টি পথ রয়েছে, স্থলপথ, জলপথ এবং নৌপথ। এই জলপথে আমাদের যে দেশের আন্তর্জাতিক বাণিজ্য হয় তার 90% কিন্তু হয় সমুদ্রপথে। এই সমুদ্রপথে চট্টগ্রাম ও চালনা বন্দরের মাধ্যমে সাধারণত এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্যগুলো সংগঠিত হয়। এছাড়া স্থলপথে কিছু কিছু বাণিজ্য হয়, সেটা হচ্ছে সেই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, বার্মা, নেপাল, ভুটান ইত্যাদি। 9 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি আমরা একটু দেখি। প্রতিকূল বাণিজ্য শর্ত।
অর্থাৎ প্রত্যেকটি দেশের সাথে যখন আমরা বাণিজ্য করতে যাই তখন কিছু রেস্ট্রিকশন বা কন্ডিশন থাকে, আর এই কন্ডিশনগুলো সবসময় বাংলাদেশের প্রতিকূলে বিরাজ করে থাকে। 10 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে কি বৈদেশিক প্রাধান্য। বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে, আজও বাংলাদেশের ব্যাংক, বিমা, জাহাজ ইত্যাদি কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিদেশের সাহায্য নিতে হচ্ছে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে বিদেশি ব্যাংক, বিমা ও জাহাজ ছাড়া আমাদের দেশের বৈদেশিক বাণিজ্য অচল বা কল্পনাই করা যায় না। 11 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে কি বিলাস দ্রব্যের আমদানি নিষিদ্ধ করা। আমি তোমাদের এরকম একটি পয়েন্ট আমি পড়িয়েছিলাম যে বিলাস দ্রব্য অর্থাৎ স্বাধীনতার পর থেকে মানুষের সংখ্যা যখন বেড়ে যায়, মানুষ কিন্তু তার ভোগ বিলাসের জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে পণ্যদ্রব্য আমদানি শুরু করে। ফলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা বিদেশে কিন্তু চলে যায়। সেজন্য সরকার দেখলো যে এই ধরনের বিলাস দ্রব্যের ক্ষেত্রে আমরা টাকা ইনভেস্ট না করে যদি আমরা নিত্য প্রয়োজনীয় অথবা মূলধনী যে জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে সেখানে যদি টাকা ইনভেস্ট করি তাহলে দেখা যায় যে আমাদের দেশের অর্থনৈতিক চাকা আরও বেশি সচল হবে। সেজন্য কি করলো বাংলাদেশ সরকার এই বিলাস দ্রব্য যে আমদানি রয়েছে সেটি নিষিদ্ধ ঘোষণা করলো এবং বেশি জোর দিল মূলধনী দ্রব্য আমদানি এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তারপরে যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি। তোমরা সবাই জানো যে আমাদের দেশে পাটকে সোনালী আঁশ বলা হয়, অর্থাৎ পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের দিকে যদি আমরা একটু লক্ষ্যপাত করি তাহলে এখানে যা ইনকাম হয়ে থাকে তার 50% আসলে পাট ও পাটজাত দ্রব্য থেকে। তারপরে যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে জনশক্তি রপ্তানি করা, যেটাকে আমরা বলি ম্যান পাওয়ার। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে দক্ষ অদক্ষ ম্যান পাওয়ার কিন্তু কি হচ্ছে বিদেশে চলে যাচ্ছে, অর্থাৎ তারা সেখানে কাজের উদ্দেশ্যে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাচ্ছে, যার থেকে রেমিটেন্স হচ্ছে এবং বাংলাদেশ ইকোনমিক্যাল দিক থেকে কিছুটা ভালো বা সুবিধাজনক ফল ভোগ করছে। সুতরাং এই আমাদের দেশের জনশক্তি রপ্তানি থেকেও কিন্তু কি হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এই জনশক্তি যে সকল দেশগুলোতে রপ্তানি করা হয়ে থাকে সেগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশের ম্যান পাওয়ার দক্ষ ও অদক্ষ জনগোষ্ঠী রপ্তানি করা হয়ে থাকে। এরপরে দেখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আর কি কি বৈশিষ্ট্য রয়েছে বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে সেখানে। সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য। তোমরা জানো সার্কের অন্তর্ভুক্ত 8টি দেশ রয়েছে। এই সার্কভুক্ত দেশের সাথেই মূলত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কটা খুবই ভালো। যেহেতু ভৌগোলিক সীমারেখার আশেপাশে এই দেশগুলো অবস্থান করার কারণে বাংলাদেশের সাথে এই সকল দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। 15 নম্বর অর্থাৎ সর্বশেষ যে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে কি বেসরকারি খাত। অর্থাৎ আমরা জানি সরকারি যে আমরা যে চাকরি স্থল অথবা সরকারি যে প্রতিষ্ঠানগুলো দেখি প্রত্যেক বছরই কিন্তু তারা লোকসানের পরিমাণ গুনে। সেজন্য বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু কি হচ্ছে বেশিরভাগ সময় যেহেতু লোকসানের সম্মুখীন হয়ে থাকে সেহেতু কিছুদিন ধরে এটি বেসরকারি খাতের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বেসরকারি খাতকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্যের কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে। এবার আমরা যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড। অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে বললাম, এই ইন্টারন্যাশনাল ট্রেড কত ধরনের হতে পারে বা ইন্টারন্যাশনাল ট্রেডকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইম্পোর্ট ট্রেড, একটা হচ্ছে এক্সপোর্ট ট্রেড আর একটা হচ্ছে রি এক্সপোর্ট ট্রেড। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ইম্পোর্ট ট্রেড অর্থাৎ আমদানি বাণিজ্য। আমদানি বাণিজ্য বলতে আমরা বুঝি যে যখন আমরা কি করব আমাদের নিজ দেশের মানুষের চাহিদা রুচি অনুযায়ী বিদেশ থেকে পণ্য নিয়ে আসবে তখন যে বাণিজ্যের সৃষ্টি হবে সেটাকে আমরা বলি ইম্পোর্ট ট্রেড। এখানে আরেকটু বলে রাখতে চাচ্ছি যে এই আমদানি আইনটা অর্থাৎ এখানে একটি আইন অনুসরণ করা হয়। এই আমদানি আইনটা 1950 সালের আমদানি আইন অনুযায়ী করা হয়ে থাকে। তোমাদের ব্রিফ কোশ্চেনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাংলাদেশের আমদানি আইন কত সালের অনুসরণ করা হয়ে থাকে, তখন আমরা অ্যান্সারে লিখব 1950 সালের। এখানে আরেকটু বিষয় বলে রাখছি, এই যে আমদানি আইন এটা দ্বিবার্ষিক আমদানি নীতি আদেশ অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ আমরা যে আইনটি প্রণয়ন করব সেই আইনটি সেই বছর থেকে শুরু করে পরবর্তী 2 বছর পর্যন্ত এই ধরনের আইন
কার্যকর থাকবে এবং এই আইনটি 2 বছর পার হয়ে গেলে এটি চেঞ্জ নিয়ে আসবে। তোমাদের বিভিন্ন রাইটারের বইয়ে এই ইম্পোর্ট ট্রেড সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে, সেখান থেকে আমি তোমাদের সংজ্ঞা একটু বলে দিচ্ছি, তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেই সংজ্ঞায় পরীক্ষার খাতায় লিখবে। দেখি আমরা প্রথম যে সংজ্ঞাটি রয়েছে সেটি, ইম্পোর্টিং ইজ পারচেজিং গুডস মেড ইন অ্যানাদার কান্ট্রি। স্কিনার অ্যান্ড ইনভেন্সিভিসের মতে ইম্পোর্ট ট্রেড সম্পর্কে এই সংজ্ঞাটি দিয়েছেন। দেখি এরপর পিএইচ কলিন কি বলেছেন, বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে দেশের অভ্যন্তরে বিদেশ হতে পণ্য ক্রয় করে আনা হলে তাকে আমদানি বলে। দ্বিতীয় যে ক্লাসিফিকেশনটি ছিল সেটা ছিল কি এক্সপোর্ট ট্রেড বা রপ্তানি বাণিজ্য। অর্থাৎ আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের আশায় যখন আমরা কি করব, আমাদের দেশ থেকে চাহিদা মেটানোর পরে যে উদ্বৃত্ত রয়েছে সেগুলো যখন আমরা বিদেশে পাঠাবো এবং বিদেশ থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করব, সেটা হচ্ছে রপ্তানি। তাহলে রপ্তানির বাণিজ্যের আমরা দুটি সংজ্ঞা আমি এখানে তুলে ধরেছি। দেখো, স্কিনার অ্যান্ড ইনভেন্সিভিচের মতে তিনি বলেছেন এক্সপোর্টিং ইজ সেলিং ডোমেস্টিক মেড গুডস ইন অ্যানাদার কান্ট্রি। দ্বিতীয় যে সংজ্ঞাটা কলিন বলেছেন, বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে বিদেশে পণ্য প্রেরণই হলো রপ্তানি বাণিজ্য। 3 নাম্বার যে আমাদের ক্লাসিফিকেশন ছিল সেটা ছিল রি এক্সপোর্ট ট্রেড বা পুনঃরপ্তানি বাণিজ্য। তোমাদের ব্রিফ কোশ্চেনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পুনঃরপ্তানি বাণিজ্য কি কাকে বলে। পুনঃরপ্তানি বলতে আমরা বুঝি যখন একটি দেশ থেকে পণ্য নিয়ে এসে যখন আমরা সেটাকে মডিফাই করে তৃতীয় কোনো বিশ্বে এটাকে বিক্রি করব এবং মুদ্রা অর্জন করব, তখন তাকে বলা হয় রি এক্সপোর্ট ট্রেড অথবা পুনঃরপ্তানি বাণিজ্য। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেখান থেকে পণ্য নিয়ে আসব সেটা কিন্তু আমরা সরাসরি তৃতীয় কোনো দেশে বিক্রি করতে পারবো না। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমরা যদি আমেরিকা থেকে পোশাক তৈরির জন্য কাপড় কিনে নিয়ে আসি, সেটাকে যখন পোশাকের রূপ দিয়ে আমরা যখন ফ্রান্স, কানাডা বা অন্যান্য দেশে বিক্রি করব, তখন সেটা হবে কি রি এক্সপোর্ট ট্রেড অথবা পুনঃরপ্তানি বাণিজ্য। তাহলে আমি একটা সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরি। When goods are imported from foreign country and are re-exported to buyers in some other foreign countries, it is called re-exported trade. জেসি সিনহা, VN মুঘালির মতে এই সংজ্ঞাটি প্রদান করা হয়েছে। এবার আমরা দেখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরে আমাদের কি রয়েছে। আমাদের সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটা ছিল কি টাইপস অফ ইম্পোর্টার অথবা আমদানিকারকের শ্রেণী বিভাগ। আমদানিকারককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ডাইরেক্ট ইম্পোর্টার আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট ইম্পোর্টার। অর্থাৎ যাকে আমরা প্রত্যক্ষ আমদানিকারক, আর একটাকে বলতে পারি পরোক্ষ আমদানিকারক। তাহলে ডাইরেক্ট ইম্পোর্টার কি কাকে বলে, তোমাদের ব্রিফ কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি ডাইরেক্ট ইম্পোর্টার কি কাকে বলে। যে সমস্ত উৎপাদনকারী বা ব্যবসা প্রতিষ্ঠান বিদেশি উৎপাদক বা রপ্তানি ব্যবসায়ীদের নিকট থেকে সরাসরি পণ্যদ্রব্য আমদানি করে তাকে ডাইরেক্ট ইম্পোর্টার বলে। অর্থাৎ আমরা এক্ষেত্রে কি করব, পণ্যদ্রব্য যেটা আনবো সেটা অবশ্যই কি করব, উৎপাদনকারী বা ব্যবসা প্রতিষ্ঠানের থেকে বিদেশে যেখান থেকে নিয়ে আসবো সেখান থেকে ডিরেক্টলি নিয়ে আসবো। এখানে কোনো আমরা মিডিয়া বা থার্ড পারসন ব্যবহার করব না, এটাকে বলা হবে ডাইরেক্ট ইম্পোর্টার। পরে যে ক্লাসিফিকেশন ছিল সেটা ছিল কি ইনডাইরেক্ট ইম্পোর্টার বা পরোক্ষ আমদানিকারক। প্রকৃত আমদানিকারকের প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আমদানি কার্য সম্পাদন করে তাদেরকে ইনডাইরেক্ট ইম্পোর্টার বলে। অর্থাৎ এ ধরনের আমদানির ক্ষেত্রে আমরা তৃতীয় পক্ষ বা তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এখানে ব্যবহার করে থাকি। তাহলে এটা হচ্ছে কি ইনডাইরেক্ট ইম্পোর্টার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের আরেকটা ব্রিফ কোশ্চেন আসতে পারে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ কি কাকে বলে। রিপ্রেজেন্টেটিভ বলতে আমরা বুঝি বা প্রতিনিধি বলতে আমরা বুঝি সামওয়ান হু স্পিক্স অর ডান সামথিং অফিসিয়ালি ফর অ্যানাদার পারসন অর গ্রুপ অফ পিপল। অর্থাৎ যিনি কি করবে, মিডিয়া হিসেবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে বৈধভাবে যখন এ ধরনের বাণিজ্য করবে বা এ ধরনের আমদানি বাণিজ্য করবে, সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট ইম্পোর্টার। তাহলে এই যে যারা মধ্যস্থকারী হিসেবে থাকছে বা থার্ড পারসন হিসেবে যারা থাকছে তাদেরকে বলা হচ্ছে ইনডেন্টর্স।
এবং তাদের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোকে বলা হয়েছে ফরমাইশি ব্যবসায়। তাহলে তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসতে পারে, ব্রিফ কোশ্চেন, যে ফরমাইশি ব্যবসায় কি কাকে বলে? তাহলে আমরা বলবো মধ্যস্থকারীদের, ইন্ডেন্টার্স যারা রয়েছে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিসকে বলা হচ্ছে কি ফরমাইশি ব্যবসা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকে যে প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব সেই প্রশ্ন। যেহেতু আমরা দীর্ঘ সময় করোনাকালীন ছুটি পাচ্ছি বা আমরা অনেক বেশিক্ষণ সময় বাসায় অবস্থান করছি, সেহেতু অবশ্যই আমরা আমাদের এই অবসরকালীন সময়গুলো কাজে লাগাবো। কারণ টুডে অর টুমোরো আমাদের কি করতে হবে? এক্সামে পার্টিসিপেট করতেই হবে। সুতরাং আমরা আমাদের এই সময়টাকে পড়াশোনায় কাজে লাগাবো। সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের এই রেকর্ডার যে অনলাইন ক্লাসগুলো রয়েছে সেগুলো হেল্পিং হ্যান্ড অথবা গাইডলাইনার হিসেবে কাজ করবে। শুধু তোমরা উপকৃত হবে তা কিন্তু না, তোমাদের যারা ক্লাস ফ্রেন্ড রয়েছে তাদেরকে অবশ্যই এই রেকর্ডেড ক্লাস, অনলাইন ক্লাস অবশ্যই শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। আরেকটু আমি কথা বলবো, সেটা হচ্ছে কি যে আমরা আজকে যে টপিকসগুলো আলোচনা করেছি এই টপিকসগুলো থেকে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে দেন কমেন্টস মি, আই মাস্ট ট্রাই টু সলভ ইট। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে বাসায় অবস্থান করো। আগামী ক্লাসে তোমাদের সাথে এই অধ্যায়ের বাকি যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আবার দেখা হবে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।